সমাপ্তির প্রণয় পঞ্চম পর্ব। বিকেলে তারা তিনজন বের হয় শপিংয়ের উদ্দেশ্যে। রওনকের জেদের কাছে তার না টেকেনি। শপিং মলে ঢুকে তারা চলে যায় লেডিস সেকশনে, যেখান থেকে কিছু পোশাক কেনে, আরও আনুষাঙ্গিক জিনিসপত্র কিনে সেখান থেকে বেরিয়ে আসে। এরপরে তারা যায় মোবাইলের দোকানে। রওনক নিজে পছন্দ করে একটা ফোন কিনে দেয়, এরপর বেরিয়ে আসে। তারা হালকা নাস্তা করে, ঘরে প্রয়োজনীয় কিছু জিনিস কিনে বাড়ি ফিরতে ফিরতে প্রায় রাত 9টা বেজে যায়। রওনক তাকে এবং নাহিলকে বাসায় পৌঁছে দিয়ে কোথাও একটা গিয়েছে। সে জিজ্ঞেস করাতে বলে কাছাকাছি যাচ্ছে, দ্রুত চলে আসবে। সিরাত আজ প্রথমবারের মতো নতুন সংসারে রান্না করছে। রান্নাবান্নার কাজটা সে মোটামুটি ভালোই পারে। বাড়িতে থাকাকালীন শখের বশে আতিয়া ও মিথিলা থেকে বেশ কিছু রান্না শিখে তার মধ্যে আজ করেছে মুরগির মাংস এবং সবজি ভাত। আহামরি স্বাদ না হলেও খারাপ হয়নি একদম। রাতে সে খাবারগুলোকে ওভেনে গরম করে টেবিলে এনে রাখে। এরপরে চলে যায় নাহিলের ঘরে। সেখানে গিয়ে দেখে ছেলেটা হাত মুখ ধুয়ে টেবিলে বই খাতা নিয়ে বসেছে। কাছে গিয়ে মাথায় হাত বুলিয়ে বলে, মাত্রই তো এলে, এখন বই নিয়ে বসেছ? খাওয়া দাওয়া করে নে আগে। নাহিল বলল, বাবা আসুক একসাথে খাবো, আর স্কুলের হোমওয়ার্ক আছে, করছি, সকালে উঠে করতে ইচ্ছে করবে না। সিরাত বলল, তোর বাবা যে কই গেল কে জানে, রাত তো কম হলো না, এখন না খেয়ে বসে থাকবি? নাহিল বলল, সমস্যা নেই, তুমি থাকো, দুজনে গল্প করি আর লিখি, এর মধ্যে দেখবে বাবা চলে আসবে। দরজায় বেল বেজে ওঠে। সিরাত এগিয়ে গিয়ে দরজা খুলে দেয়। দরজার ওপারে রওনককে দেখে বলে, কোথায় গিয়েছিলেন এত সময়? রওনক বলল, একটা জিনিস বাকি ছিল, সেইটাই আনতে গেছিলাম। সিরাত বলল, এখনই যেতে হবে? তার জন্য? নাহিল সে আপনার জন্য বসে আছে একসাথে খাবে বলে। রওনক বলল, এত রাত পর্যন্ত না খেয়ে আছে, খাইয়ে দিলে না কেন? নাহিল, বলেছিলাম খাবো না, আপনি আসলে আপনার সাথে খাবে। রওনক দ্রুত পায়ে ছেলের ঘরের দিকে যায়। নাহিলের লেখা প্রায় শেষের পথে। সে ছেলের কাছে গিয়ে আলতো হাতে জড়িয়ে ধরে বলে, কত রাত হয়ে গেছে, এখনো না খেয়ে বসে আছো কেন? নাহিল বলল, তোমার সাথে খাবো তাই। রওনক বলল, চলো তাহলে খেয়ে নেব এখন। নাহিল বলল, বাবা তুমি গিয়ে ফ্রেশ হয়ে নাও, আমি একটু লেখা শেষ করে আসছি। রওনক নিজের ঘরে গিয়ে ফ্রেশ হয়ে আসে। সিরাতকে ডেকে বলে খাবার বেড়ে দিতে। সে যায় নাহিলের কাছে তাকে ডাকতে। সিরাত তিনজনের জন্য প্লেটে ভাত তরকারি তুলে দেয়। রওনক ও নাহিল আসলে আসলে তারা চেয়ার টেনে বসে। সিরাত তাদের দিকে একটা একটা করে প্লেট এগিয়ে দেয়। সে নিজেও বসে তাদের সাথে। খাওয়ার ফাঁকে রওনক বলে, একটা কোচিং সেন্টারে কথা বলেছি, পরশুদিন যাবে আমার সাথে, ভর্তি করিয়ে দিয়ে আসবো। সিরাত বলল, আচ্ছা। রওনক বলল, বাসা থেকে বেশি দূরে না, আসা যাওয়ার কোনো অসুবিধা হবে না, খাওয়ার শেষ করেও দ্রুত এসো। সে খাওয়া শেষ করে নাহিলকে নিয়ে তার রুমে যায়। ছেলেকে ঘুম পাড়িয়ে সে বেরিয়ে আসে। এদিকে সিরাত টেবিল গুছিয়ে বাড়তি খাবার ফ্রিজে রেখে বেরিয়ে আসে রান্নাঘর থেকে। রওনা বসার ঘরে সোফায় বসে আছে, হাতে তার আজকের কেনা নতুন ফোনটা কিছু একটা করছে। সিরাতকে এগিয়ে আসতে দেখে নিজের পাশে বসতে বলে। সিরাত কোনো বাক্য ব্যয় না করে তার পাশে গিয়ে বসে। উকি দিয়ে দেখে রওনক ফোনে কী করছে। রওনক সিম সেট করে ফোনটা সিরাতের দিকে এগিয়ে দিয়ে বলে, সব কিছু সেট করে দিয়েছি, আমার নাম্বার সহ বাড়ির লোকেদের নাম্বারও সেভ করে দিয়েছি, বলে ফোনটা সিরাতের হাতে দেয়। সিরাত উল্টে পাল্টে দেখে, ভাবে ফেসবুক অ্যাপ ডাউনলোড করে তার আইডি লগ ইন করবে। তবে তার ভাবনা শেষ হওয়ার আগেই কোনো সোশ্যাল মিডিয়া ব্যবহার করবে না। সিরাত, মানে তাহলে ফোন দেওয়ার মানে কি? রওনক, দিয়েছি যাতে সবার সাথে যোগাযোগ করতে পারো। সিরাত বলল, তাহলে তো একটা নোকিয়ার বাটন ফোন কিনে দিলেই পারতেন, ঢং করে এই দিয়ে বলছেন সোশ্যাল মিডিয়া ব্যবহার করতে পারবো না, তা করবোটা কি এ নিয়ে? রওনক বলল, ফোনে অনেক কিছু করা যায়, আর সোশ্যাল মিডিয়া ব্যবহার করবে না শুধুমাত্র পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত, পরীক্ষার পর করবে।
সিরাতের মুখটা আঁধারে ঢেকে যায়। 24 ঘন্টা ফেসবুক চালানো মানুষকে বলছে ফেসবুক ব্যবহার করা যাবে না। নেহাত এ কদিন মন মেজাজ ঠিক নেই তাই ফোন ধরেনি। এরপর তো ফোনটাও আধমরা করে রেখেছে। এখন এখানে এসে কি করবে সারাদিন বাড়ি বসে? রওনক বলল, মন খারাপ করার মতো কিছু বলিনি, তোমার ভালোর জন্যই বলেছি। সামনে খুব বেশি দিন নেই, হাতে গোনা 3 মাসের মতো। এতদিন তো ঠিকমতো পড়োনি, এই কয়েকটা দিন পড়ো, এরপর যা ইচ্ছা করবে। সিরাত বলল, আচ্ছা। রওনক বলল, বাড়িতে আর কেউ থাকলে তোমাকে ফোনটা দিতাম না, কিন্তু বাসায় একা থাকবে, প্রয়োজনে অপ্রয়োজনে খোঁজ নিতে কল করতে হয় তাই দেওয়া। আর আমি বাসায় না থাকলে বাড়ির লোকজনের সাথেও কথাও তো বলতে পারবে না। একটু থেমে আবার বলে, বাড়িতে তো কথা বলনি এখনো পর্যন্ত। রাবিম কল দিয়েছিল, চাচা কল দিয়েছে, কথা বলে নাও সবার সাথে। সিরাত বলল, কাল কল করব। রওনক বুঝতে পারে হয়তো পূর্বের কোনো বিষয় নিয়ে রাগ অভিমান এখনো জমে আছে, তাই বলে, তাদের উপর রাগ রেখো না, তারা তোমার আপনজন, তোমার জন্য চিন্তা করে। শুনেছি ছোট কাকি রাবেয়ার সাথে কথা বলো না। রাবেয়ার কথা না হয় বাদ দিলাম, ও তোমার বোন। বোন বোন ঝামেলা হতেই পারে, কিন্তু ছোট কাকি সে তো তোমার মায়ের মতো। মায়ের মতো বললেও ভুল, সে তোমার মা। তার সাথে রাগ করে অভিমান করে কথা বলছো না। সে কতটা কষ্ট পাচ্ছে জানো? সে ইয়াস ইনানের চেয়েও তোমাকে বেশি ভালোবাসে। সিরাত কিছু বলে না, মাথা নিচু করে চুপ করে থাকে। রওনক আবারও বলে, তুমি যথেষ্ট বুঝদার একজন মেয়ে, কিন্তু এ কদিনে যে কাজগুলো করেছো তা বাচ্চামো বললেই চলে। সিরাত মাথা তুলে তাকায় তার দিকে। চোখের সাদা অংশ লাল বর্ণ ধারণ করেছে, যে সে যেমন অল্প কথায় রেগে যায় তেমনি অল্পতেই চোখে জল চলে আসে। রওনক তার দৃষ্টিতে দৃষ্টি মিলিয়ে বলে, জানি না কেন তুমি হঠাৎ করে এমন হয়ে গেছো। ছোটখাটো বিষয়ে বাজে রিয়্যাক্ট করছো। কটু কথা শোনাতেও দুবার ভাবছো না। আমি তোমাকে ছোট থেকেই চিনি, তোমার সম্পর্কে, তোমার আচরণ সম্পর্কে আমি অনেকটাই অবগত। হঠাৎ কি এমন হলো যা তোমাকে এভাবে পরিবর্তন করে দিয়েছে? সিরাত নিশ্চুপ। রওনক বলল, আমি তোমার একান্ত আপনজন, স্বামী না, বন্ধু ভেবে বলতে পারো। কি হয়েছে তোমার শেয়ার করতে পারো। আশা করি তোমার ভেতরের সমস্যার সমাধান আমি হয়তো দিতে পারবো। সিরাত বলল, কিছু হয়নি তো। রওনক বলল, আমি তোমাকে চিনি মিশকাত। স্বামী হিসেবে পরিচয়টা নতুন হলেও ভাই হিসেবে পরিচয়টা বহু বছর পুরনো। তোমার চোখের ভাষা আমি একটু হলেও পড়তে পারি। কিসে তোমাকে কষ্ট দিচ্ছে? বিয়েটা মানতে পারছো না? আমি কিন্তু তোমার মত নিয়েই বিয়ের সিদ্ধান্তে এগিয়েছিলাম, নাকি এখন আফসোস হচ্ছে? সিরাত মাথা নিচু করে নেয়, তার কাছে জবাব নেই। কি জবাব দেবে সে? রওনা বলল, নাকি সেদিন খালা ও মামিদের কথা এখনো ধরে বসে আছো? নাকি কল না ধরার জন্য আমার উপর নারাজ? যদি নারাজ হও তাহলে রাগটা শুধু আমার উপর দেখাও, অন্যদের তা থেকে মুক্ত করো। রওনক বলল, চুপ থেকো না, চুপ থাকলে সমস্যা বাড়ে বই কমে না। বিয়েটা নিয়ে যদি আফসোস থাকে তাহলে খোলামেলাভাবে বলো, আমি তোমাকে জোর করে আটকে রাখবো না। তবুও এমন নির্লিপ্ত আচরণ করা বন্ধ করো। সিরাত বলল, আমি বলতে চাই কিন্তু বলতে পারছি না, আমার মন আর মস্তিষ্ক আমায় দু কথা বলে। রওনক বলল, কি বলে? সিরাত বলল, জানি না আমি, কিন্তু ভেতরে আমার এক অদ্ভুত অস্থিরতা কাজ করছে। কি বলছি কি করছি কিছুই বুঝতে পারছি না আমি। ভাঙা ভাঙা গলায় বলল সিরাত। রওনক বলল, এই অস্থিরতার কারণ কি? সিরাত কিছুক্ষণ চুপ থেকে মন মস্তিষ্কের সাথে যুদ্ধ করে এক পর্যায়ে মুখ খোলে, বিয়েটা আমি করেছি কারণ আমি শামীমকে বিয়ে করতে চাইনি তাই। রওনক বলল, তা আমি জানি, আগেও বলেছ এ কথা। সিরাত বলল, শুধু এইটুকুই নয়, এর পেছনে আরও কারণ আছে। রওনক বলল, কি কারণ? সিরাত বলল, ছোটবেলায় সারা হওয়ার পর আম্মু আমার থেকে দূরে চলে যায়। আম্মু সব ভালোবাসা আদর সারার জন্য, আর আমার জন্য থাকে শুধু শাসন অবহেলা। যেটা করতে চাই তাতেই বাধা দেয়। ছোট একটা ভুলের জন্য গায়ে হাত তোলে।
কোথাও যেতে হলে হাজারটা কৈফিয়ত দিতে হয়। আমার কোনো স্বাধীনতা ছিল না। সবাই দেখতো, সবার চোখের সামনে দিনের পর দিন আম্মু আমার গায়ে হাত তুলেছে। কেউ কিছু বলেনি। বড় মা থাকতে সে আমাকে আগলে রাখতো, মায়ের থেকে আড়ালে রাখতো। সে চলে যাওয়ার পর কেউ আমাকে আগলায় না। সবাই বলে মেলা ভালোবাসে। সব মিথ্যা, সব লোক দেখানো। এতই যদি ভালোবাসে, আম্মু এত কিছু করে, কই কখনো তো আব্বু তার প্রতিবাদ করে না, ভাইয়া কিছু বলে না, শুধু বলে তোর আম্মু তো অসুস্থ। আম্মুর অসুস্থতার ভার তো আমাকে অসুস্থ করে দিচ্ছে। এই পর্যায়ে একটু থামে সে। চোখের অশ্রু তার বাঁধ ভেঙেছে। দু হাতে তা মুছে আবারও বলতে শুরু করে। ছোট থেকেই বড় মায়ের কাছে বেড়ে উঠেছি, এরপর ছোট মা। একটা জলে ভাসা শৈবালের মতো শুধু ভেসে গেছি। জানেন, সারার ওপর আমার খুব রাগ। ওকে একটুও ভালোবাসতে মন চায় না। আমি জানি ও আমাকে অনেক ভালোবাসে, আমার জন্য সব করতে পারে, কিন্তু আমার ওকে কখনো ভালোবাসতে ইচ্ছে হয় না। ওর জন্মের পর আম্মু আমার থেকে অনেক দূরে চলে গেছে। ওর জন্য ভালোটা কখনোই আমার মনে আসে না। হিংসা হয় ওকে আমার। তাই হয়তো আল্লাহ আমার উপর নারাজ হয়ে আমাকে মাতৃত্বের সুখ থেকে বঞ্চিত করেছে। জাবরের সাথে বিয়েটা ভাঙল। এতে সবার কত কথা শুনতে হয়েছে। এতটাই ফ্যানলা হয়ে গেছি, আব্বু জেদের বশে একজন বিবাহিত পুরুষ যার বাচ্চা আছে তার সাথে বিয়ে দেওয়ার কথা ভাবতেও দ্বিধা করেনি। ছোট মা, মিথিলা ভাবি, ভাইয়া, ভেবেছি তারা হয়তো আমার কথা ভাববে, আমার হয়ে কথা বলবে। কিন্তু সবাই বুঝালো আমি এখানে ভালো থাকবো, সুখে থাকবো। যদি বিয়েটা করি আম্মু আর বকবে না, গায়ে হাত তুলবে না, কোনো কিছুতে বাধা দেবে না। তারা চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিয়েছে আমি অক্ষম, এটা আমার অপরাধ। সেই দিনই মনটা ভেঙে যায়। ছোট মা কখনো নিজের মেয়ের জন্য এমন কিছু ভাবতে পারত? বলুন তো, পারত? রওনাফের উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ে দেয়। রওনাফ এত সময় মাথা নিচু করে এত সময় তার কথা শুনতে থাকে। তার উদ্দেশ্যে ছোড়া প্রশ্ন শুনে তার দিকে তাকায়। কোনো উত্তর নেই তার কাছে। সিরাত আবার বলতে শুরু করে, পারত না, কারণ কোনো মা তার কুমারী মেয়েকে একজন ডিভোর্সি বাচ্চা সমেত লোকের সাথে দেখা সম্ভব না। নিজের বেলায় সবাই ভালোটাই চায়। আমার তো মা নেই, তাই কারোর দেখতে সমস্যা নেই। রওনাফ আর চুপ থাকতে পারে না। সে বলে, বিয়ে নিয়ে যখন তোমার এতই আপত্তি ছিল, আমাকে একটাবার বললে না কেন? সেদিন যখন ফোনে কথা হলো তখন জানাতে, তাহলে এখন আফসোস করতে হতো না। সিরাত বলল, আফসোস তো করছি না। আমি নিজের সিদ্ধান্ত নিয়ে মোটেও আফসোস করছি না। আমি নিজের সুখের কথা ভেবে বিয়েটা করেছি। বন্দি দশা থেকে মুক্ত হওয়ার জন্য বিয়ে করেছি। অস্থিরতা তো এখানে যে আমি নিজের স্বার্থে আপনাকে, নাহিলকে ঠকাচ্ছি। আমার বারবার মনে হয় এটা ঠিক করিনি আমি। কিন্তু আমার কি দোষ? সবাই বলেছে আমি ভালো থাকবো, সুখে থাকবো। সবাই সেই লোভেই আমি এই কাজ সেই লোভেই আমি আজ এখানে। রওনফ বলে, বুকে এসো। সিরাত প্রশ্নবোধক চেহারা নিয়ে তার দিকে তাকিয়ে থাকে। বলে, মানে? রওনফ, বলছি বুকে এসো। সিরাত একটু অপ্রস্তুত হয়ে পড়ে। রওনফ এগিয়ে এসে দু হাতে আলতোভাবে জড়িয়ে নেয়। বুকের সাথে মিশিয়ে নিয়ে মাথায় হাত বুলিয়ে দেয়। সিরাত একটা বুক পেয়ে যেন দ্বিগুণ আবেগী হয়ে ওঠে। দুই চোখ আবারও বাঁধ ভেঙে দেয়। রওনক তার মাথায় হাত বুলিয়ে বলে, এটাকে ঠকানো বলে না। তুমি ভালো থাকতে চেয়েছো। তোমার মনে হয়েছে তুমি এখানে ভালো থাকবে, তাই তুমি এখানে। তাই কখনো মনে করবে না যে তুমি ঠকাচ্ছ। একটু থেমে আবার বলে, তাদের প্রতি রাগ রেখো না। তারা তোমার পরিবার। হয়তো তাদের ভালোবাসাটা তোমার জন্য যথেষ্ট হয়নি, তাই এত অভিযোগ। সারা তোমারই ছোট বোন। চাচির এমন আচরণে ওর তো কোনো হাত নেই। আমি জানি আমার বলাতে তোমার মধ্যে রাগ বা অভিমান কমে যাবে না, কিন্তু তবুও বলবো, তারা তোমার আপন। সারা তোমার ভালোবাসে। বাড়ির প্রত্যেকটা মানুষ তাদের মতো করে তোমায় ভালোবাসে। এটা তোমার সংসার, তোমার নিজের ঘর। এখানে কেউ তোমাকে বকবে না, গায়ে হাত তুলবে না। যখন যেটা প্রয়োজন হবে শুধু একবার মুখ ফুটে বলবে,
তোমার সামনে হাজির করার দায়িত্ব আমার। আমাকে তুমি স্বামী না মানতে পারো, বন্ধু মনে করো, নির্ভয়ে নির্দ্বিধায় সবকিছু শেয়ার করতে পারো। আমি রওনক শিকদার, তোমার সুখের দায়িত্ব আমি নিলাম। সিরাজ যেন একটা বট গাছ পেল, তাকে ছায়া দেওয়ার মতো একটা বট গাছ। সে দুহাত তুলে রওনফের পিঠ আঁকড়ে ধরে, দুহাতে শার্ট খামচে ধরে মুখটা ভালো করে ডুবিয়ে দেয় বুকের মধ্যে। এই তো সে শান্তি পাচ্ছে। রওনক বলে, এ সম্পর্কে তোমার কোনো বাধ্যবাধকতা নেই, সময় নাও। যতদিন না মনে হয় এই লোকটার সাথে স্বামী স্ত্রীর সম্পর্ক গড়া যায়, ততদিন বন্ধু হয়ে থেকো। আমি কোনো জোর করব না। কখনো যদি মনে হয় না সম্ভব না, তখন শুধু একবার বলো, আমি এই ভাঙাচোরা সম্পর্ক থেকে মুক্ত করে দেব। সবার কথা চিন্তা করা ছেড়ে দাও, শুধু নিজের ভবিষ্যৎ নিয়ে ভাবো। সামনে পুরো জীবন পড়ে আছে। মনের মাঝে অস্থিরতা, সংকোচ, ভয়, লজ্জা সব সরিয়ে পড়ায় মন দাও। আমি সব সময়, সব পরিস্থিতিতে তোমার পাশে আছি। সে সিরাতকে নিজের থেকে আলাদা করে মুখটা এক হাতের মাঝে তুলে দু চোখের পানি মুছে দেয়। যাও, রাত হয়েছে, শুয়ে পড়ো। আর ভুলেও নাহিলের রুমে যাবে না, কারণ আমি চাই না আমাদের সম্পর্কের প্রভাব ওর ওপর পড়ুক। যাই হোক, দুজনের মাঝেই থাকবে, চার দেওয়ালের মধ্যেই থাকবে। মনে থাকবে? সিরাত বলল, হুম, মনে থাকবে। রওনক বলল, গুড, যাও। সিরাত চলে যায় রওনকের রুমে। অনেকটা হালকা লাগছে। সিরাত চলে যাওয়ার পর পর রওনক সোফায় মাথা এলিয়ে দেয়। মানুষের জীবন কোথা থেকে কোথায় মোড় নেয়। তার জীবনটা বড়ই নাটকীয়। এ জীবনে বাস্তব কেবল সে এবং তার ছেলে। ছেলেটা না থাকলে বোধহয় রওনক শিকদারের অস্তিত্ব এতদিনে পৃথিবী থেকে বিলীন হয়ে যেত। কারোর জীবন আসলেই কারোর জন্য থেমে থাকে না। কত প্রতিশ্রুতি, কত প্রতিজ্ঞা। ভেবেছিল তাদের মধ্যে বিচ্ছেদ হলে কেউ বাঁচবে না, অথচ তারা দিব্যি বেঁচে আছে। এক সময় এক সেকেন্ড যাকে চোখের আড়াল করলে দুনিয়া আধার নেমে আসতো, আজ বছরের পর বছর গড়িয়ে গেলেও কারোর সাথে কারোর দেখা নেই। একই আকাশের নিচে পৃথিবীর দুই প্রান্তে দুজন। জীবন বড়ই অদ্ভুত। রওনক নিজের ঘরে যায়। বিছানার দিকে চোখ পড়তেই দেখে সিরাত এক কোণে গুটিসুটি মেরে শুয়ে আছে। সেও লাইট অফ করে অন্য পাশে শুয়ে পড়ে। একই বিছানায় দুজনের দূরত্ব যতটা, তার চেয়েও শত গুণ দূরত্ব তাদের মনে। কেবলমাত্র দায়িত্ব ও ভালোবাসা থাকার তাগিদে এক ছাদের নিচে। খাওয়া দাওয়া শেষ অনেক আগেই, যে যার ঘরে চলে গেছে। বসার ঘরে কেবল আরাফ শিকদার। রামিম পানি নিতে বাইরে আসলে দেখতে পায় সোফায় বসা বাবাকে। সে তার দিকে এগিয়ে যায়, বলে, আব্বু, তুমি এখনো বসে আছো? ঘুমোবে না? রাত কত হয়েছে দেখেছো? আরাফাত, এই তো ঘুমাবো। রামিম, সিরাতের সাথে কথা হয়েছে তোর? রামিম বলল, না আব্বু, ওর সাথে কথা হয়নি, তবে ভাইয়ার সাথে কথা হয়েছে। আরাফাত বলল, সিরাতের কথা কি বলল? রামিম বলল, কথা হয়েছিল কাল রাতে। ভাইয়া তখন হসপিটালে, বলেছে বাড়ি গিয়ে কথা বলিয়ে দেবে। তারপর তো আর কল দিল না। আরাফাত বলল, এখন একবার সিরাতের ফোনে ফোন দিয়ে দেখবি? রামিম বলল, মিথিলা বলল বোনের ফোনে সমস্যা হয়েছে, তাই ফোন নেয়নি। আর এত রাতে মনে হয় ওরা নাও জেগে থাকতে পারে। তুমি চিন্তা করো না, হয়তো ব্যস্ত, তাই ফোন দিয়ে উঠতে পারছে না। আমি কাল সকাল সকালই তোমার সাথে কথা বলিয়ে দেব। এখন গিয়ে ঘুমাও। আম্মু কি ঘুমিয়েছে? আরাফাত বলল, হ্যাঁ, ঘুমের ওষুধ খাই তো, তাই খেয়ে ঘুমিয়ে পড়েছে। আচ্ছা, তুই যা ঘুমা। রামিমও বলল, তুমিও বসে থেকো না, ঘুমোতে যাও। মনিরা বেগমের বাড়ির একটা ঘরে এখনো লাইট জ্বলছে। সেখানে দুজন যুবতী নারী নিজেদের গল্প গুজবে ব্যস্ত। দুজনেই এবার সিরাতের সাথে এইচএসসি দেবে, তবে তাদের কলেজ আলাদা আলাদা। সারা বরাবরেরই ভালো ছাত্রী, লাফালাফি বান্দরামি যাই করুক, পড়ার সময় পড়া ঠিকঠাক করে। এদিকে মাহিরার পরীক্ষার আগের দিন পড়ে পাশ করা ছাত্রী। এতেই তার রেজাল্ট মোটামুটি ভালোই হয়। মা ভাই যতই বকুক মারুক, তার একটাই কথা, সারা বছর
যাই পড়ুক তার মনে থাকে না। পরীক্ষার 1 মাস আগে পড়াশোনা করলে সে পরীক্ষা ভালোই দিতে পারবে। মাশরাফি ঘর থেকে বের হয়ে রান্নাঘরের উদ্দেশ্যে যায়। ও বাড়ি থেকে আসার পর তাকে জ্বরে ধরেছে। ঠান্ডা লেগে গলা ব্যথা, কথা বলতে কষ্ট হচ্ছে। তাই রান্নাঘরে যাচ্ছিল পানি, লবণ, আদা দিয়ে গরম করে খেলে একটু আরাম লাগবে তাই। পানি গরম করে মগে ঢেলে নিয়ে রুমের দিকে যাওয়ার পথে নজর যায় মাহিরার ঘরের দিকে। দরজার নিচ থেকে আলো দেখা যাচ্ছে, তার মানে রুমের বাসিন্দারা এখনো জেগে আছে। সে এগিয়ে যায় সেই দিকে। কাছে এগোতেই গুজুর গুজুর ফুসুর ফুসুর ও হাসাহাসির শব্দ কানে আসে। সে দরজা নক করে। দ্বিতীয় তৃতীয়বার নক করতেই মাহিরা এগিয়ে এসে দরজা খুলে দেয়। ভাবে তার মা এসেছে, তাকে ভুজুং ভাজুং বুঝিয়ে দেওয়া যাবে, তাই তো সাহস করে এগিয়ে যায়। কিন্তু দরজা খুলে সামনে ভাইকে দেখে গলা শুকিয়ে যায়। মাশরাফি বলল, ঘুমোসনি কেন এখনো? কি করছিস রাত জেগে? মাহিরা বলল, ভাইয়া আসলে পড়তে ছিলাম, একটা চ্যাপ্টার বুঝছিলাম না, তাই সারার থেকে বুঝে নিচ্ছিলাম। বোকার বোকা হাসি নিয়ে জবাব দেয়। মাশরাফি বলল, পরীক্ষা তো এখনো 3 মাস বাকি, তুই তো 1 মাস 15 দিন আগে বই খুলিস না। মাহিরা বলল, সত্যি বলছি, তুমি সায়রার কাছে শোনো। এই সায়রা, বল, তুই আমাকে পড়া বুঝাচ্ছিলিস? মাশরাফি, তোর টিচার এখন স্বপ্নের দেশে। মাহিরা পেছন ঘুরে দেখে সারা ইতিমধ্যে কম্বল মুড়ি দিয়েছে, মাথা থেকে পায়ের আঙুল সব ঢাকা। মাহিরা ঢোক গিলে ভাইয়ের দিকে তাকায়। মাশরাফি বলে, তুইও যেমন ভণ্ড, তোর সারা তো তার থেকেও বড় ভণ্ড। ভণ্ডামি বাদ দিয়ে লাইট অফ করে শুতে যা, ফিরে এসে তোদের শব্দ পেলে দুটোকেই ধরে চড়াবো। মাঝে কেটে যায় পুরো একটা দিন। আজ সিরাতের কোচিংয়ে ভর্তি হওয়ার দিন। তারা 3 জন একসাথে বের হয়। নাহিলকে স্কুলে দিয়ে তারপর যাবে কোচিং সেন্টারে। 7টা বাজে। সিরাত সকাল সকাল উঠে রান্নাঘরে ঢুকেছে। আজ পুরো দিনের রান্না একেবারে শেষ করে রাখবে, কেননা আজ কখন ফিরবে তার ঠিক নেই। ফিরে এসে আর রান্নাঘরে ঢুকতে মন চাইবে না। বাসার জন্য একজন কাজের লোক রেখেছে, 1 তারিখ থেকে আসবে। সব কাজই করবে, শুধু রান্নাটা সিরাত করবে। এই কাজটা সে চেয়ে নিয়েছে। রওনক উঠেছে ভোরে। উঠে তার প্রয়োজনীয় কাজ সারছে। এদিকে চুলায় রান্না বসিয়ে সিরাত যায় নাহিলের ঘরে। সে এখনো বেঘোরে ঘুমাচ্ছে। নাহিলের বিছানার কাছে গিয়ে বেশ কয়েকবার ডাকতেই আড়মোড়া ভেঙে উঠে বসে। সিরাতকে দেখে চোখ মুখ কুঁচকে আসে। বলে, এত সকালে কে ডাকে বলো? কি ঠান্ডা বাইরে। সিরাত বলল, বাপ, আপনার যে স্কুল আছে সেই খেয়াল আছে? 8টা বাজতে চললো, কখন খাবেন, কখন রেডি হবেন শুনি? নাহিল বলল, এই শীতে তো আমার কম্বলের নিচ থেকে বেরোতেই ইচ্ছে করছে না। সিরাত বলল, ওঠো সোনা, আমরা আজ সবাই একসাথে যাব। তোমার স্কুল ভুলে গেছো? তুমি এখনো বিছানায় থাকলে হবে? নাহিল বলল, তাই তো। আচ্ছা তুমিও যাও, আমি হাত মুখ ধুয়ে আসছি। সিরাত বলল, আর শোবে না কিন্তু, দ্রুত এসো, টেবিলে খাবার দিচ্ছি। সিরাত বের হয়ে যেতে যেতে বলল, আমি কিন্তু আর এসে ডাকবো না, ঘরে তালা দিয়ে চলে যাব। টেবিলে একে একে খাবার এনে গুছিয়ে রাখে। দেখতে দেখতে এই সংসারে তার 5টা দিন হতে চলল। দিন কত দ্রুত ফুরোয়, চোখের পলকে একটা দিন চলে যায়। এই কদিনে বাড়িতে ফোন দিয়েছিল একবার, তাও তার ভাইয়ের ফোনে। রামিম মিথিলার সাথে কথা বলে ভালো মন্দ জিজ্ঞেস করে কল কেটে দেয়। এরপর আর কথা বলেনি। রামিম কল দিয়েছিল, বেখেয়ালে ধরতে পারেনি, পরে আর সেও দেয়নি। সিরাত এবার যায় তার আর রওনকের ঘরে। সেদিনের পর থেকে তারা একই ঘরে থাকে। একই ঘর, একই বিছানায় থেকেও তাদের মাঝে প্রয়োজনের অধিক কথা হয় না। ঘরে এসে দেখে রওনক তৈরি হচ্ছে। সিরাত এ কদিনে এটা খেয়াল করেছে যে সে রেডি হয়ে তারপরে ঘর থেকে বের হয়, তারপর খেয়ে দিয়ে কাজে বের হয়। আজও তার ব্যতিক্রম ঘটেনি। সিরাতকে দেখে বলে, এখনো ঘুরঘুর করছো? কত বাজে খেয়াল আছে? নাহিলকে স্কুলে দিয়ে ওখানে যেতে হবে তো, দ্রুত যাও। সিরাত বলল, যাচ্ছি তো। রওনক আর একটা কথা, কোচিংয়ে যাচ্ছ পড়তে, কোনো ছেলের সাথে মিশবে না, আর মেয়েদের সাথেও খুব বেশি মেশার দরকার নেই। সিরাত বলল, তা এগুলো কি এখনই বলতে হবে? আর না মিশলে কি ভূতের মতো গিয়ে বসে থাকবো?
রওনক বলল, মিশতে তো নিষেধ করিনি, বলেছি কম ঘেঁষাঘেঁষি করবা আর ছেলেদের সাথে মিশবে না, ওই সব ছেলেপোলারা ভালো হয় না। সিরাত কাপড় থেকে কাপড় বের করতে করতে ভেঙিয়ে বলে, ভালো না? আপনাকে বলেছিল? সবাই কি খারাপ? রওনক বলল, খারাপ হোক ভালো, তুমি মিশবে না ব্যাস। এখন যাও, তৈরি হয়ে নাও। জামা কাপড় নিয়ে ওয়াশরুমে চলে যায় সিরাত। হাত মুখ ধুয়ে কাপড় বদলে বেরিয়ে আসে। নীল সাদা একটা টু পিস সাথে ম্যাচিং করে ওড়না পরেছে আজ। আয়নার সামনে দাঁড়িয়ে চুলগুলো আঁচড়ে নেয়। তার চুলগুলো লালচে বর্ণের, সোজা কোমর পর্যন্ত। বাতাসে চুল এলোমেলো হওয়ার ভয়ে সেগুলোকে একটা রাবারের সাহায্যে আটকে দুপাশের চুলগুলো পাঞ্চ ক্লিপের সাহায্যে আটকে নেয়। মুখে একটু ক্রিম লাগিয়ে ঠোঁটে লিপ বামটা ব্যাগে ভরে নেয়, কেননা শীতে তার প্রচুর পরিমাণে ঠোঁট ফাটে। সে বের হয়ে ডাইনিংয়ে আসতেই দেখে রওনক নাহিলকে খাইয়ে দিচ্ছে। এই ছেলেকে একা খেতে দিলে ঘন্টা লাগিয়ে দেয়, তাই স্কুলে যাওয়ার আগে এ কদিন সিরাত নিজে হাতে খাইয়ে দিয়েছে, আজ রওনক খাওয়াচ্ছে। সিরাতকে দেখে নাহিল বলে, এত সময় লাগে তোমার রেডি হতে? তাড়াতাড়ি খেয়ে নাও, লেট হয়ে যাচ্ছে। সিরাত বলল, তোর খাওয়া তুই খা। খাচ্ছে একজনের হাতে, আবার আমাকে বলে। আমার তোর মতো 1 ঘন্টা সময় লাগে না। নাহিল বলল, আমি মোটেও 1 ঘন্টা বসে খাই না, তোমাদেরই বেশি তাড়া, তাই খাইয়ে দাও। সিরাত বলল, হয়েছে, থাক আর বলতে হবে না, জানি আমি। রওনক চুপচাপ তাদের কথা শোনে। একবার সিরাত আর একবার নাহিলের দিকে তাকায়। নাহিল তার বাবাকে তার দিকে তাকাতে দেখে মুখের কথা গিলে নেয়। রওনক বলে, দুজনেই চুপচাপ খেয়ে গাড়িতে বসবে, কোনো কথা যেন না শুনি। কথাটা সে মূলত বলেছে নাহিলকে উদ্দেশ্য করে। এরপর টেবিলে পিনপতন নীরবতা। খাওয়া শেষে থালা বাসন গুছিয়ে রাখতে যায় সিরাত। রওনক সিরাতের হাত থেকে সেগুলো নিয়ে বলে, তুমি গিয়ে গাড়িতে বসো, এগুলো আমি গুছিয়ে রাখছি। সিরাত বলল, আমি করছি তো, আপনি যান। রওনক বলল, তুমি যাও, এগুলো গুছিয়ে আবার রেডি হতে তারপর আর 1 ঘন্টা, যাও। সিরাত আর কথা না বাড়িয়ে চলে যায়। গাড়িতে গিয়ে বসে নাহিল আগে থেকেই সেখানে বসে আছে। নাহিল, এই ড্রেসে তোমাকে সুন্দর লাগছে। সিরাত বলল, ধন্যবাদ মেয়েরা বাচ্চা। আয়, দুজনে কটা সেলফি তুলি। নতুন ফোন কিনলাম, কিন্তু একটা ছবিও তোলা হয়নি। নাহিল বলল, এই গাড়ির মধ্যে? সিরাত, আরে না, বাইরে চল, তোর বাবা আস্তে আস্তে আমাদের ছবি তোলা হয়ে যাবে। দুজনেই বের হয়ে গাড়ির সামনে দাঁড়িয়ে বেশ কিছু ছবি তোলে। এর মাঝেই রওনক এসে হাজির হয়। তারা দুজনেই গাড়িতে উঠে বসে। সিরাত ও নাহিল পেছনের সিটে, সামনে রওনক। গাড়িতে উঠে বসতেই গাড়ি স্টার্ট করে। পুরো সময়টা রওনক আর চোখে বারবার পেছনে বসা দুজনকে দেখছে। পুরো সময়টা কিছু একটা নিয়ে গুজুর গুজুর ফুসুর ফুসুর করছে। তাকে পেছনে তাকাতে দেখলেই চুপ হয়ে যাচ্ছে। সময় মতো পৌঁছে যায় নাহিলের স্কুলে। নাহিলকে স্কুল গেটের ভেতরে দিয়ে এসে আবারও গাড়িতে উঠে স্টার্ট করে। এরপরে গন্তব্য কোচিং সেন্টার। কোচিং সেন্টারে পৌঁছে গাড়ির সাইডে পার্ক করে দুজন বেরিয়ে পড়ে। কোচিং সেন্টারে বেশ বড়সড় নামডাকও আছে ভালোই। বাড়ি থেকে কাছে হওয়া এখানটাতেই ভর্তি করার সিদ্ধান্ত নিয়েছে। যাতায়াতের সুবিধা, সে নিয়মিত আনা নেওয়া করতে পারবে না। নাহিলের স্কুলও এখান থেকে কাছেই, ছুটির সময়ও একই, একসাথে যাতায়াত করতে পারবে তারা। সেও কিছুটা নিশ্চিন্ত থাকবে। রওনক সিরাতের এক হাত মুঠোয় নিয়ে ভেতরে পা রাখে। সোজা চলে যায় অফিসের কক্ষে। সেখানে উপস্থিত ছিলেন কোচিং সেন্টারের পরিচালক মাহমুদ হাসান। রওনক তার পূর্ব পরিচিত। মাহমুদ হাসানের বাবা রওনকের পেশেন্ট, সেই হিসেবেই পরিচিতি তার। রওনককে দেখে হাত বাড়িয়ে হ্যান্ডশেক করে, সামনে পাতানো চেয়ার দুটোতে বসতে অনুরোধ করে। তারা দুজনে বসে। মাহমুদ বললেন, ভাই কেমন আছেন? রওনক বলল, জি আছি আলহামদুলিল্লাহ। আপনার কি খবর? আঙ্কেলের শরীর কেমন? মাহমুদ বলল, এই তো ভালোই, বাবার শরীরও ভালো আছে। রওনক বলল, মনে করে নিয়মিত ওষুধগুলো খাওয়াবেন, ওষুধ মিস দেওয়া যাবে না। আশা করা যায় দ্রুতই সুস্থ হয়ে উঠবে। মাহমুদ বলল, জি ভাইয়া। তা ভর্তি কি তাকে করাবেন?
রওনক বলল, জি, আমার মিসেস মিসকাত শিকদার, ওর কথাই বলেছিলাম। মাহমুদ বলল, ও আচ্ছা। রওনক, জি, তার ইয়ার গ্যাপ পড়েছে, টাইফয়েডে আক্রান্ত হওয়ায় গত বছর পরীক্ষা দিতে পারেনি। তাও এ বছর আর সেভাবে পড়াশোনার দিকে মন নেই, সামনেই পরীক্ষা, তাই সেইভাবে পড়াবেন। মাহমুদ বলল, জি জি, তা তো অবশ্যই, সেটা বলতে হবে না ভাই, ভাবি মানুষ, সে, তাকে তো সেভাবে গুরুত্ব দিতে হবে। একটু এইটুকু আস্থা রাখতে পারেন। রওনক বলল, ধন্যবাদ, আপনাদের ওপর আস্থা আছে বলে এখানে আসা। কথাবার্তার মাঝেই সিরাতের ভর্তির কার্যক্রম সম্পূর্ণ হয়। বেশ কিছু সিট দেওয়া হয়। যেহেতু সে শুরু থেকে ছিল না, তাই তাকে স্পেশাল ব্যাচে ভর্তি করানো হয়েছে। পড়ার চাপটাও তার বেশি। এরপর মাহমুদ হাসান অন্যান্য টিচারদের সাথে পরিচয় করিয়ে দেন। সিরাতের ক্লাস সকাল 10টা থেকে 1টা। সেখান থেকে বেরিয়ে তারা চলে যায় মার্কেটে। শীতের প্রকোপ বাড়তে শুরু করেছে, শীতের কেনাকাটা করতে হবে। সিরাত আসার সময় শীতের কিছুই আনেনি। মার্কেটে গিয়ে ঘুরে ঘুরে শীতের পোশাক দেখে, বেছে বেছে দুটো লং কোট, হালকা পাতলা কিছু গেঞ্জি, প্যান্ট, আরও বেশ কিছু জিনিস কেনে। পাশাপাশি সে পছন্দ করে নাহিল ও রওনফের জন্যও কেনে। রওনফ বরাবরই নিজের জিনিস নিজেই পছন্দ করে কেনে, কিন্তু আজ সিরাতের উৎসাহ দেখে আর না করে না, যদিও মাঝে মাঝে তার মতামতও নিয়েছে। সেই দিন রাতের পর মেয়েটা কাজকর্মে তার সাথে বেশ সহজ হয়েছে, তবে কথাটা কমই বলে। কেনাকাটা শেষে দুজন ভাগ করে ব্যাগগুলো নিয়ে বাইরের দিকে আসে। রওনফের নজরে পড়ে একটা রেড চাদরের দিকে। সে সিরাতকে নিয়ে সেদিকে যায়। রওনক চাদরটাকে এক হাতে ধরে বলে, এটা নাও, তোমাকে মানাবে। সিরাত বলল, এটা নিয়ে কি করব, এগুলো আমি পরি না, আর কতগুলোই তো নিয়েছি। রওনক বলল, সব তো নিজের পছন্দের কিনেছ, আমি কি কিছু বলেছি? আমার পছন্দের এই একটা নাও, পছন্দ না হলে বাইরে পরতে হবে না, আমি যখন বাড়ি থাকবো তখন পরবে, তোমার দেখতে হবে না, আমি দেখব। সিরাত বলল, এত পছন্দ হলে নিজের জন্য কেনেন। রওনক বলল, এটা তোমাকেই মানাবে। কথাটা বলে একজন সেলসম্যানকে ডেকে ম্যানিকুইনের শরীর থেকে চাদরটা খুলে কাউন্টারের দিকে চলে যায়। বিল মিটিয়ে বেরিয়ে আসে। সিরাত আর কথা না বাড়িয়ে চলে আসে। প্রায় 1টা বেজে গেছে। তারা সোজা নাহিলের স্কুলে যায়। নাহিলের ছুটির সময় হয়ে গেছে। কিছু সময় অপেক্ষা করতেই স্কুল ছুটির ঘণ্টা বাজে। স্কুলের গেট খুলে দেওয়া হয়েছে। ছাত্রছাত্রীরা একে একে সারিবদ্ধভাবে বেরিয়ে আসছে। শান্ত স্বভাবের নাহিল ভিড় কমে আসলে তবেই বের হয়। স্কুলের দরজা থেকে বের হয়ে রওনককে দেখে সে দৌড়ে এসে জাপটে ধরে। রওনক ছেলেকে কোলে তুলে নেয়। টুকটাক কথা বলতে বলতে রাস্তা পার করে অপর পাশে থাকা গাড়ির কাছে এগিয়ে আসে। সিরাত এত ঘোরাঘুরি করে ক্লান্ত, সে একপাশে হেলান দিয়ে চোখ বুজে আছে। তাই রওনক গাড়ির দরজা খুলে সামনের সিটে বসিয়ে দেয় তাকে। অপর পাশ থেকেও সেও উঠে বসে গাড়ি স্টার্ট দেয়। সারা কাল বাড়ি চলে যাবে, তাই মাহিরা আজ তাকে নিয়ে কলেজে যাবে। তাদের কলেজ ঘুরিয়ে দেখাবে। সকালে উঠে রেডি হয়ে দুজনেই ডাইনিংয়ে আসে। মাশরাফি আগে থেকেই টেবিলে ছিল। তাকে দেখে মাহিরা বলে, ভাইয়া, তুমি যাওয়ার সময় আমাদের একটু কলেজে নামিয়ে দিও। মাশরাফি বলল, আজ হবে না, দুজনে রিক্সা করে চলে যাস। মাহিরা বলল, ভাইয়া, এই রোডে রিক্সা পাওয়া অনেক ঝামেলার বিষয়, কত সময় দাঁড়িয়ে থাকতে হয়, তারপর আজ দেরিও হয়ে গেছে। মাশরাফি বলল, আব্বু গাড়ি নিয়ে গেছে, আমি বাইক নিয়ে যাব। এক বাইকে 3জন বসা যায়? মাহিরা বলল, একটু কষ্ট করে নিয়ে যাও ভাইয়া, আমাদের বসতে সমস্যা হবে না। সারা বলল, হ্যাঁ ভাইয়া, আমরা তো চিকন চিকন 2টা মেয়ে, বেশি জায়গা লাগবে না বসতে, নিয়ে যান না। রান্নাঘর থেকে মনিরা বেগম তাদের কথা শুনে বেরিয়ে এলেন। এই, নিয়ে যা তো একটু, যদি সমস্যা বেশি হয় একটা রিক্সা ডেকে তুলে দিস। সবার জোরাজুরিতে মাশরাফি রাজি হয়। এক রাশ বিরক্তি নিয়ে বাইক সমেত দাঁড়িয়ে আছে বান্দাদের খোঁজ নেই। বারবার হর্ন বাজানোর পর তারা বাড়ি থেকে বেরিয়ে আসে তাড়াতাড়ি করে। মাহিরা ভাইয়ের মুখ দেখে বুঝে নেয় মনের খবর, তাই বলে, ভাইয়া, ব্যাগ গোছাতে দেরি হয়ে গেছে একটু। মাশরাফি আর কিছু বলে না, বলে, তাড়াতাড়ি বস, আমার লেট হচ্ছে।
তিনজনে চেপে চুপে বাইকে বসে। মাশরাফি বলে, দুজন ভালো করে ধরে বসিস, আর বাইক স্টার্ট দেওয়ার পর চিকনের ঠেলায় ছিটকে পড়িস না। মাহিরা বলল, না না, ধরে বসেছি। এই সারা, আমাকে ধরে বস। সারা মাহিরার ঘাড়ে হাত রেখে শক্ত করে চেপে ধরে। বাইক স্টার্ট দিতেই সারা ভয়ে সামনের জন্য খামচে ধরে। মাশরাফি একবার ঘাড় ঘুরিয়ে দেখে সেই হাতের অবস্থান। কিছু না বলে আবার সামনে তাকিয়ে বাইক চালাতে মন দেয়। বেশ সাবধানতার সহিতই মাশরাফি বাইক চালাচ্ছে, ধীরে ধীরে এগোচ্ছে। মাহিরা বিরক্ত হয়ে বলে, ভাইয়া, এর চেয়ে হেঁটে গেলেও তো আরও আগে পৌঁছতে পারতাম। মাশরাফি বলল, তো যা না, বারণ কে করেছে? মাহিরা বলে, একটু জোরে চালাও না, দেরি হয়ে যাচ্ছে তো। মাশরাফি বলল, হ্যাঁ, জোরে চালাই আর পেছনটা উড়ে যাক। সারা, না না ভাইয়া, আপনি জোরে চালান, আমি শক্ত করে ধরেছি, পড়বো না। মাশরাফি বলল, বুঝিস কিন্তু, কিছু হলে দোষ কিন্তু আমাকে দিতে পারবি না। এই বলে মাশরাফি জোর বাড়ায়। কিছু দূর এগোতেই বিপরীত দিক থেকে ধেয়ে আসে একটা প্রাইভেট কার। মাশরাফি আপ্রাণ চেষ্টা চালায় পাশ কাটিয়ে যেতে। হঠাৎ একটা জোরালো ধাক্কা। এরপর সব শুনশান। কানে কোনো শব্দ আসছে না, কেবল লোকজনের ছোটাছুটি। এরপর চোখের সামনে নেমে আসে আঁধার। ভেসে ওঠে আপন মানুষগুলোর চেহারা, ফুটে ওঠে সুসময়ের স্মৃতি। তারপর আর কিছুই মনে নেই। দুপুর 2টা। শিকদার বাড়ির লোকজন সব হসপিটালের করিডোরে। সবার চোখে মুখে চিন্তার ছাপ, চোখ ভর্তি অশ্রু, হাহাকার। চারপাশ যেন থমকে গেছে। তাজা 3টা প্রাণ আজ মৃত্যুর মুখে। মুনিরা বেগম, সায়রা বেগম চিৎকার করতে করতে এক পর্যায়ে জ্ঞান হারায়। মিথিলা ও আতিয়া আছে তাদের কাছে। রওনকের ফোন 2বার বেজে কেটে গেছে। ওয়াশরুমে থাকার কল রিসিভ করতে পারেনি। 3বারের বাজতেই রিসিভ করে সালাম দিতেই তার ছোট চাচা উপাস থেকে বলে, ফোন থাকে কই তোদের? একজনকেও দরকারে পাওয়া যায় না। রওনক বলল, ওয়াশরুমে ছিলাম। কি হয়েছে? গলার স্বর এমন লাগছে কেন? ইশতিয়াক বলল, তোর বউয়ের ফোন কই? ওরে তো এতবার কল দিই, জেদের চোটে কল ধরছে না। ভাই বোন মরলে জেদ নিয়ে বসে থাকতে বলিস। রওনক বলল, তুমি বলবে কি হয়েছে? ইশতিয়াক বলল, সারা মাহিরা মাশরাফির বাইক অ্যাক্সিডেন্ট হয়েছে, হসপিটালে আছে, ডাক্তার বলেছে ঢাকায় নিয়ে যেতে। কাঁপা কাঁপা গলায় বলল। রওনক বলল, ইন্না লিল্লাহা। কখন? ইশতিয়াক পুরো ঘটনা খুলে বলে, সাথে বলে ওইখানে সব ঠিকঠাক করে রাখতে। রওনক বলল, তুমি চিন্তা করো না, আমি সব ব্যবস্থা করে রাখবো, যত দ্রুত সম্ভব আসার ব্যবস্থা করো। কল কেটে সিরাতকে ডেকে বলে দরজা লক করে দিতে। সে ছুটে বেরিয়ে যায়। তাকে প্রশ্ন করার সুযোগটা অবধি দিল না। সে রুমে এসে ফোন ধরতেই দেখে ছোট চাচা নাম্বার থেকে অনেকগুলো কল। তার হৃদয় একটু কেঁপে ওঠে। সে কল লাগায় ভাইয়ের নাম্বারে। 2বার বাজতেই রিসিভ হয়। উপাস থেকে কথা শুনতেই হাত থেকে ফোন পড়ে যায়। হাউমাউ করে কেঁদে ওঠে। বুঝে নেয় রওনক কেন এভাবে বেরিয়েছে। নাহিল সিরাতের কান্নার আওয়াজ পেতেই নিজের ঘর থেকে ছুটে আসে। তাকে কাঁদতে দেখে 2 হাতে জড়িয়ে ধরে। সিরাতও একটা মানুষ পেয়ে তাকে জড়িয়ে চিৎকার করে কাঁদতে থাকে। ছোট নাহিল গায়ে মাথায় হাত বুলিয়ে সান্ত্বনা দিতে থাকে। অ্যাম্বুলেন্সে তোলা হয় 3জনের ক্ষতবিক্ষত শরীর। মাশরাফির পা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত পায়। মাহিরা মাঝে থাকায় আঘাত তুলনামূলক কম। সবচেয়ে বেশি আঘাত পেয়েছে সে হলো সারা। মাথা, কোমরসহ পা, প্রায় প্রত্যেকটা জায়গায় তার আঘাত লেগেছে। পেছনে থাকায় ধাক্কা লেগে ছিটকে মাঝ রাস্তায় পড়েছে। অ্যাম্বুলেন্সের সাইরেনে বেজে ছুটে চলে ঢাকার উদ্দেশ্যে। অ্যাম্বুলেন্স প্রায়ই চলে এসেছে। রওনক বারে বারে তার ছোট চাচা ও রাবিমকে কল করে খবরাখবর জানাচ্ছে। মাশরাফি মাহিরার বাবা ব্যবসায়িক কাজে দূরে যাওয়ায় সে সঙ্গে আসতে পারেনি। সেও রওনা দিয়েছে ঢাকার উদ্দেশ্যে। রওনক এদিকের সব ব্যবস্থা করে ফেলেছে।
তার পকেটে থাকা ফোন অনবরত বেজে চলেছে। শোরগোলে তা কানে আসেনি। ফাঁকা জায়গায় আসতেই টের পায়। ভাবে রামিম বা ছোট চাচা, কিন্তু স্ক্রিনে ভাসছে সিরাতের নাম্বার। তার টনক নড়ে। মেয়েটাকে আসার সময় কিছুই জানায়নি। জানার মতো স্থির মস্তিষ্ক বা সময় কোনোটাই তার হাতে ছিল না। তাই তো ছুটে বেরিয়ে এসেছিল। এতক্ষণে হয়তো সবটা জেনেছে। কী করছে, কী অবস্থায় আছে তা তার জানা নেই। নাজুক প্রকৃতির মেয়েটা চিন্তা হানা দেয় মস্তিষ্কে। ফোন রিসিভ করতেই নাহিলের উদ্বিগ্ন স্বর ভেসে আসে। নাহিল বলে, বাবা শুনতে পাচ্ছ? সম্বিত ফিরে পায় সে। রওনক বলে, কি হয়েছে বাবা, তোমার মাম্মাম ঠিক আছে? নাহিল বলল, না বাবা, মিশু ঠিক নেই, খুব কান্নাকাটি করছে। চাচু ফোন করে বলেছে ফুপুদের অ্যাক্সিডেন্ট হয়েছে, তা শুনে কান্নাকাটি শুরু করেছে। রওনক বলল, বাবা আমার কথা মন দিয়ে শোনো, বাবা ফিরতে একটু সময় লাগবে, ততক্ষণ তুমি তার খেয়াল রাখবে, কেমন? তার কাছেই থাকবে, একদম একা ছাড়বে না। নাহিল বলল, ঠিক আছে বাবা, তুমি তাড়াতাড়ি এসো, আমি আছি মিশুর পাশে। সিরাত খবর পাওয়ার থেকেই কেঁদে যাচ্ছে। কাঁদতে কাঁদতে গলা বসে গেছে তার। নাহিল কথা বলা শেষ করে ফিরে আসে সিরাতের কাছে। নাহিল এগিয়ে গিয়ে তার পাশে বসে। সিরাত তাকে বলে, তোমার বাবার সাথে কথা বলেছ? নাহিল বলল, হ্যাঁ বলেছি, আসতে দেরি হবে। সিরাত বলল, আবার কল দাও, তার সাথে কথা বলবো আমি। নাহিল আবারও কল দেয় রওনকের ফোনে। দুবার কল দিতেই রিসিভ হয়। রওনক বলে, হ্যাঁ বলো। সিরাত বলল, নাহিলের থেকে ফোন নিয়ে বলে, কোথায় আপনি? আমাকে কেন নিয়ে যাননি? একটুকু বললেননি? রওনা বলল, কান্না করো না, শান্ত হও। সিরাত, কি শান্ত হব? আমার ভাই বোন সব মরতে বসেছে আর আমাকে শান্ত হতে বলছেন? রওনক বলল, আমি তখন বলার অবস্থায় ছিলাম না সোনা, ওদের ঢাকা নিয়ে আসছে। সিরাত, কি অবস্থা ওদের? আমাকে নিয়ে যান, আমি যাব। রওনক বলল, এমন করলে হবে? আসবে তো, ওদের নিয়ে আসুক, তুমি একটু শক্ত থাকো, আমি দ্রুত আসব, ততটুকু সময় একটু শান্ত থাকো। সিরাতের আর তার কথা শুনতে ইচ্ছে হলো না, মুখের ওপর কল কেটে দেয়। পরপর 3টে অ্যাম্বুলেন্স এসে থামে হসপিটালের এমার্জেন্সি ওয়ার্ডের সামনে। ওয়ার্ড বয় নার্সরা স্ট্রেচার নিয়ে ছোটাছুটি করছে। খবর পেয়ে রওনক ছুটে আসে। এসে দেখে তার চাচা, ছোট চাচা ইশতিয়াক দাঁড়ানো। ছুটে যায় তাদের কাছে। আরাফাত সিকদার রওনককে দেখে কেঁদে ফেললেন। রওনক তাকে এক হাতে জড়িয়ে রেখে সান্ত্বনা দেওয়ার ভাষা নেই তার। ইশতিয়াকের কাছ থেকে সারার অবস্থা সহ বাকিদের অবস্থাও জানে। অন্যদের সাথে সাথে সহায়তা করে ভেতর থেকে একে একে বার করা হয় 3জনকে। প্রথমে মাহিরা, এরপর মাশরাফি, এরপর সারা। মাশরাফির দিকে তাকাতে অক্ষিপটে ভেসে ওঠে পুরনো কিছু দৃশ্য। ভাইরা তার খুব কাছের। ছোট বড় কত আবদার ছিল তার কাছে। প্রতিবার ঢাকা থেকে বাড়ি যাওয়ার সময় জুড়ে দিত কত আবদার। আজ তাদেরই একজনকে এভাবে দেখতে হবে, তা ছিল কল্পনাতীত। সবার শেষে নামানো হয় সারাকে। সারাকে দেখেই তার বুক কেঁপে ওঠে। অতটুকু শরীরে কত কত আঘাতের চিহ্ন। ভাইরা ছিল যত কাছের, বোনগুলো ছিল ততটাই দূরের। চঞ্চল প্রকৃতির সারা সর্বদা ঘরটাকে মাতিয়ে রেখেছে। আজ সেই চঞ্চলতা কেড়ে নিয়েছে একটা রোড অ্যাক্সিডেন্ট। সমস্ত নিয়ম কানুন শেষ করে নেওয়া হয় ওটিতে। বাড়ির প্রত্যেকটা মানুষ হাসপাতালের বারান্দায় চিন্তিত ভঙ্গিতে বসে আছে। রামিম কোনার একটা চেয়ারে বসে বারে বারে ডুকরে উঠছে। ভাই বোনগুলো তার প্রাণ। সারা, মাহিরা দুজনেই তার কাছে সমান। যেসব আবদার বাবা মায়ের কাছে করতে পারে না, তা করতো তার কাছে। সে বকতো, তারপরও তারা জানতো তাদের ভাই ঠিকই রাজি হয়ে যাবে। অন্যদিকে মাশরাফি, তার ভাই কম বন্ধু বেশি, একই বয়সী হওয়ায় ভাব ছিল গলায় গলায়। আজ সেই প্রাণপ্রিয় ভাই বোনগুলো হসপিটালের বিছানায়। অন্যদিকে মাশরাফি ও মাহিরার বাবা মুনাওয়ার ইসলাম চলে এসেছেন। সে ব্যবসায়িক কাজে সিলেটে গিয়েছিলেন। ইশতিয়াকের ফোন পেয়ে তক্ষুনি ছুটে আসেন। তার 2 ছেলে মেয়ে আজ জীবন মরণের সাথে লড়াই করছে হসপিটালের বেডে। সিরাত ঘরময় পায়চারি করছে, কোনোভাবেই স্থির হতে পারছে না। এদিকে রওনাফকে একের পর এক কল দিচ্ছে, ধরার নাম গন্ধ নেই।
সিরাত বলল, নাহিল আব্বু, যা কাপড় বদলে আয়। নাহিল বলল, কেন, কোথায় যাবে তুমি? সিরাত বলল, হসপিটালে যাব। নাহিল বলল, পাগল হয়ে গেছো? চেনো তুমি? আর বাবা শুনলে আমাকেই বকবে। সিরাত বলল, আমি আর এভাবে বসে থাকতে পারবো না। কল দিচ্ছি তাও ধরছে না। তুই না গেলে আমি একাই চলে যাচ্ছি। নাহিল বলল, আর একটু অপেক্ষা করি। তাছাড়া তুমি আমি কেউই চিনি না। আমি কয়েকবার গিয়েছি, তা তো গাড়িতে, রাস্তা চিনি না। সিরাত বলল, হসপিটালের নাম তো জানি, তাতেই হবে। সিরাতের জোরাজুরিতে নাহিল বাধ্য হয়েই রাজি হয়। নাহিল নিজের ঘরে গিয়ে জামা কাপড় বদলায়। সিরাতও নিজের ঘরের পোশাক বদলে সুতির একটা থ্রি পিস পরে। আলমারি থেকে কিছু টাকা নিয়ে, হ্যান্ড পার্স আর ফোন নিয়ে বেরিয়ে পড়ে। সিএনজি ঠিক করে নতুন পেয়ে সিএনজি চালকও দ্বিগুণ ভাড়া নেয়। কিছু সময়ের মাঝে হসপিটালে পৌঁছে যায়। রিসেপশন থেকে জেনে নিয়ে চলে যায় নির্দিষ্ট স্থানে। পৌঁছাতেই প্রথমে চোখ পড়ে সিরাতের বাবা আরাফাতের দিকে। সে ছুটে যায় তার কাছে। এদিকে নাহিল উকিঝুঁকি দিয়ে খুঁজছে তার বাবাকে। এখানে তাদেরকে দেখলে বাবা তাকেই বকবে, কারণ সে বলেছিল মিশুর খেয়াল রাখতে। ছোট মাথায় কি আর অন্য কিছু থাকে? সে তো তার চিন্তায় মগ্ন। সিরাত তার বাবাকে জড়িয়ে বুকে মাথা ঠেকিয়ে বসে আছে। আরাফাত শিকদার ও মেয়েকে পেয়ে যেন একটু ভরসা পেলেন। রামিম এগিয়ে এসে সিরাতের মাথায় হাত বুলিয়ে দেয়। সিরাত ভাইয়ের দিকে তাকিয়ে জিজ্ঞেস করে, ডাক্তাররা কি বলছে ভাইয়া? রামিম বলল, এখনো কিছু বলেনি। আসার পর ওটিতে নিয়ে গেছে, এরপরে আর কোনো খবর আসেনি। নাহিল ইশতিয়াকের পাশে দাঁড়িয়ে আছে। দূর থেকে এগিয়ে আসছে রওনক। নাহিলকে দেখে তার কাছে যায়। রওনক বলে, তুমি এখানে কার সাথে এসেছো? নাহিল কম্পিত গলায় বলে, মিশুর সাথে। আমি নিষেধ করেছিলাম, কিন্তু ও অনেক জেদ করছিল। বলেছিল আমি না আসলে ও একাই চলে আসবে। ও তো নতুন, কিছু চেনে না, তাই সাথে এসেছি। রওনক ঘাড় ঘুরিয়ে আশেপাশে তাকায়। চেয়ারের এক কোণে আরাফাত শিকদারের বুকে মাথা টেকিয়ে বসে থাকা সিরাতকে দেখতে পায়। মেয়েটা চোখ মুখ কেঁদে কেটে লাল বানিয়ে ফেলেছে, এখনো ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। এগিয়ে গিয়ে তার পাশের চেয়ারে বসে। পাশে কারোর উপস্থিতি টের পেতে সেদিকে তাকায়। রওনককে একবার দেখে আবার ঘাড় ঘুরিয়ে নেয়। প্রথমেই শেষ হয় মাহিরার অপারেশন। ইনজুরি তুলনামূলক কম। তার এক হাতে ও পায়ে আঘাত পেয়েছে এবং ছোটখাটো কিছু কাটাছেঁড়া। অ্যাক্সিডেন্টের সময় তার মাথা পড়ে মাশরাফির পায়ের ওপর, তাই মাথায় আঘাত কম লাগে। ডাক্তার বেরিয়ে আসলে রওনক ও রামিম এগিয়ে যায় ডাক্তারের সাথে কথা বলতে। ডাক্তার জানে সে বিপদমুক্ত, কিছু সময়ের মধ্যেই কেবিনে দেওয়া হবে তাকে। সারা অবস্থা অবনতি হচ্ছে, তাকে আইসিইউতে শিফট করা হয়েছে। ডাক্তাররা কোনো আশা দিতে পারছেন না। সারা খবর শুনে সিরাত পুনরায় ভেঙে পড়ে। বোনের প্রতি টানটা সে আজ উপলব্ধি করতে পারছে। চেয়ারে মাথা ঠেকিয়ে কেঁদে যাচ্ছে। মাশরাফির অপারেশন শেষ হয়েছে রাত 8টার দিকে। তার অবস্থাও কিছুটা ভালো, এখনো জ্ঞান ফেরেনি। জ্ঞান ফিরলে কেবিনে দেওয়া হবে তাকে। তার বাম পা খুব বাজেভাবে জখম হয়েছে। রওনক এগিয়ে যায় ইশতিয়াকের কাছে, বলে, কাকাই, সবাইকে নিয়ে বাসায় যাও। ক্লান্ত সবাই, এভাবে থাকলে একে একে সবাই অসুস্থ হয়ে যাবে। ইশতিয়াক বলল, সারার অবস্থা না জেনে কেউ যাবে না। কি করে নিয়ে যাব? রওনক বলল, খবর পেলে না হয় আবার এসো, কিন্তু এখন বাসায় চলে যাও। সকাল থেকে খাওয়া দাওয়া তো হয়নি। সবাইকে জোরাজুরি করে বাসায় পাঠিয়ে দেয়। এইদিকে সিরাত গো ধরে বসে আছে, সেখানেই থাকবে। হাজার বুঝেও কোনো কাজ হয়নি। মুনিরা ও সায়রা বেগমকে বাড়িতে নেওয়া হয়েছে। বাড়িতে পুরুষ বলতে আজমাল শিকদার, মিথিলা ও আতিয়া আছে তাদের সাথে। মাহিরা ও মাশরাফির খবর বাড়িতে দেওয়া হয়েছে। সারা খবর জানানো হয়নি। সায়রা বেগম বারে বারে জ্ঞান হারাচ্ছে। আরাফাত শিকদার বলেছে তাদেরকে ঢাকায় নিয়ে আসার জন্য। ছেলে মেয়েগুলোকে চোখে দেখা দেখলে যদি শান্ত হয়। রাত 10টা ওপারে হসপিটালে রওনক, সিরাত, ইশতিয়াক, বাকিদের বাসায় পাঠানো হয়েছে, সাথে নাহিলও আছে। ইশতিয়াক সবাইকে দিয়ে কিছু সময় বিশ্রাম করে আবারও এসেছে হসপিটালে। ইশতিয়াক গিয়েছে ক্যান্টিনে, তার মাথা যন্ত্রণা করছে, তাই একটু চা খেতে। রওনক বলেছে একেবারে খেয়ে যেন আসে।
সিরাত আগের মতোই চেয়ারে পা তুলে মাথা ঠেকিয়ে বসে আছে। রওনক তার পাশে গিয়ে বসে, এক হাত মুঠোয় পুরে নেয়। সিরাত তার দিকে তাকিয়ে আবারও মুখ ফিরিয়ে নেয়। রওনক তাকে টেনে কাছে নিয়ে আসে। সে দূরে যেতে চায়, কাছে টেনে এনে মাথাটা বুকের সাথে চেপে ধরে। রওনক বলে, শরীর খারাপ লাগছে? সিরাত বলল, হুম। রওনক, খাবার এনেছে, একটু কিছু খেয়ে নাও। সিরাত বলল, না। রওনা বলল, কি না? বোনের চিন্তায় নিজের শরীরও খারাপ করে ফেলবে। একটু খাও, নাহলে অসুস্থ হয়ে যাবে। তখন তোমাকেও বাড়িতে রেখে আসতে হবে। সিরাত মাথাটা হালকা উঁচু করে রওনফের দিকে তাকিয়ে বলে, আমি বাসায় যাব না, আমাকে এখানে থাকতে দিন না একটু। রওনক বলল, এখানে থাকতে হলে খেতে হবে। খেয়ে নাও, কষ্ট করতে হবে না, আমি খাইয়ে দিচ্ছি। সিরাত মোচাড়মুচড়ি করে কোনো রকমে খায়। খাওয়ার মাঝে রওনককে বলে, আপনি খাবেন না? রওনক বলল, তুমি খেয়ে নাও, তারপর ক্যান্টিন থেকে খেয়ে আসবো। সিরাত বলল, এখান থেকে খান, আমি এত খাবার খেতে পারবো না। রওনকও তার থেকে কিছুটা খায়। খাওয়া শেষে সিরাত আবারও তার বুকে ঠেস দিয়ে পড়ে থাকে। মাহিরা মাশরাফিকে কেবিনে দেওয়ার কথা থাকলেও দেওয়া হয়নি। সব ঠিক থাকলে সকালেই কেবিনে দেওয়া হবে। সিরাত রওনকের মুখের দিকে তাকিয়ে বলে, ওরা কি ঠিক হয়ে যাবে? বলেন না, ওরা কি আবার আগের মতো হয়ে যাবে? রওনক বলল, আল্লাহকে ডাকো, সে সব ঠিক করে দেবেন। সিরাত বলল, আপনি তো এত বড় একজন ডাক্তার, আপনি কেন কিছু করতে পারছেন না? বলতে বলতে ডুকরে কেঁদে উঠল সে। রওনক তার মুখটা বুকের কাছে তুলে এলোমেলো চুলগুলো কানের পিঠে গুজে চোখের পানি এক হাতে মুছে বলে, সোনা, সবসময় ডাক্তারদের হাতে সব থাকে না, সবই আল্লাহর হাতে। ডাক্তার তো কেবল উছিলা মাত্র। সিরাত বলল, আমি শুনেছি, ডাক্তার বলেছে সাহারার কোমরের হাড় ভেঙে গেছে, ওর অবস্থা খুব খারাপ। মাহিরা মাশরাফি ভাইয়ের খবর তো দিতে পারছে, ওর কথা কেউ বলছে না কেন? রওনক কি বলবে? তার কাছে বলার মতো কিছুই নেই। সিরাত জবাব না পেয়ে আবারও বলে, আপনি দেখেছেন ওদের? রওনক বলল, আনার পরে একবার দেখেছিলাম। সিরাত বলল, আমাকে একটু নিয়ে যাবেন, একটু দেখব। রওনক তার মাথাটা আরও চেপে ধরে বুকে। এখন সারার কাছে যাওয়ার অনুমতি কারোর নেই। সিরাত আবারও হাউমাউ করে কেঁদে ওঠে। রওনক তার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, কেঁদে না, কেঁদে কেটে গলা বসিয়ে ফেলেছ, শান্ত হও, আল্লাহর কাছে দোয়া করো। এক সময় তার বুকেই ঘুমিয়ে যায় সিরাত। অত্যধিক ক্লান্তিতে চোখে ঘুম নেমেছে। ইশতিয়াক এসে তাদের একসাথে দেখে সরে যেতে নেয়। রওনক তাকে ডেকে পাশে বসতে বলে। দুজোড়া চোখ, সারা রাত ঘুম নামে না। আজমল সাহেব অন্যদের নিয়ে ঢাকাতে আসে। জমজমাট শিকদার বাড়ি আজ সম্পূর্ণ ফাঁকা। বাড়ি মাতিয়ে রাখা মানুষগুলো যে আর স্বাভাবিক নেই, তাদের নিয়ে প্রথমে যাওয়া হয় রওনকদের ফ্ল্যাটে। গতরাতে রায়হান ও আয়শা বাড়িতে না থাকায় তাদের খবর জানে না। বাসায় এসে যখন শুনল, তারাও সামিল হয় এই শোকসভায়। অতি কাছের বন্ধুটি আজ এত বড় বিপদে পড়েছে, তার মন তো কাঁদবেই। সকালে রওনক, সিরাত, ইশতিয়াক বাড়ি আসে। হাসপাতালে যায় রামিম, আরাফাত, মুনাওয়ার সাহেব। দুপুর 2টা মনিরা ও সায়রাকে হাসপাতাল থেকে ঘুরিয়ে আনা হয়েছে। সেখানে থেকে গেছে মিথিলা। সিরাত আসার পর থেকে বিছানায় নিয়েছে। সায়রা বেগম টলমল পায়ে সিরাতের ঘরে ঢোকে। সিরাত মাকে দেখে উঠে বসে। সায়রা তার কাছে গিয়ে বসে। সিরাত মায়ের গতিবিধি বোঝে না, তবুও চুপচাপ দেখে যাচ্ছে। সায়রা বেগম হঠাৎই সিরাতের হাত দুটো চেপে ধরে বলে, আল্লাহ কেন এমন করলো? আমার পাপের শাস্তি ওকে কেন দিল? ও তো কিছু করেনি। আল্লাহ ওকে কেন কেড়ে নিতে চাইছে আমার কাছ থেকে? আমি কিভাবে থাকবো ওকে ছাড়া? সিরাত বলল, কিসব বলছো আম্মু? সারার কিছু হবে না, ও আবার ঠিক হয়ে যাবে, ও কোথাও যাবে না তোমাকে রেখে। সায়রা বলল, কিচ্ছু ঠিক হবে না। আমি তোরে ছোট থেকে কষ্ট দিয়েছি, তাই আল্লাহ আমাকে কষ্ট দিচ্ছে। ও খালি বলতো, আম্মু আব্বুর সাথে এইরকম করো না। আমি কোনো কথা শুনতাম না, তাই আমার মেয়েটা আর বলতে পারে না, কান্নায় ভেঙে পড়ে। সিরাতের চোখেও পানি, কিন্তু সে মায়ের সামনে ভেঙে পড়তে চায় না। সায়রা বেগম তার কোলে মাথা রাখে। সে মায়ের মাথায় হাত বুলাতে থাকে। সায়রা বেগম প্রলাপ করতে করতে ঘুমিয়ে যায়।
মাহিরার জ্ঞান ফিরেছে। তাকে কেবিনে শিফট করা হয়েছে। অন্যরা একে একে দেখা করে গেছে। মাহিরা কেবল চোখের পানি ফেলতে থাকে। কারোর সাথে কোনো কথা বলেনি, কেবল ফ্যাল ফ্যাল করে সিলিংয়ের দিকে চেয়েছিল। রওনফের আজ নাইট ডিউটি পড়েছে। সে বেশ কয়েকবার মাশরাফি ও মাহিরাকে দেখে গেছে। মাহিরা একটু একটু কথাও বলেছে। সারাকে কাঁচের বাইরে থেকে দেখেছে সবাই। পুরো শরীর ব্যান্ডেজে মোড়া, মুখে অক্সিজেন মাস্ক। পরের দিন সকালটা ছিল অন্য দিনের তুলনায় আলাদা। শীতের আকাশের হালকা মেঘে দেখা মিলেছে। বাতাসে ভেসে বেড়াচ্ছে যেন বিষাদের ছোঁয়া। তেমনি শিকদার বাড়ি ছেয়ে গেছে নতুন শোক। আশার আলো দেখেও তা চিরতরে নিভে গিয়েছে। শিকদার বাড়ির মেয়ে মুনিরা বেগমের একমাত্র কন্যা মাহিরা আজ ভোরেই দুনিয়ার মায়া ত্যাগ করেছে। হসপিটালের বারান্দা শিকদার বাড়ির মানুষগুলোর আহাজারিতে পরিপূর্ণ। গতকাল ভোর রাতে স্ট্রোক করে সে। ডাক্তারের ধারণা মানসিক ধকল সামলাতে না পেরে স্ট্রোক করেছে। নাজুক শরীর তা সামলে আর উঠতে পারেনি। শিকদার বাড়ির প্রত্যেকটা মানুষের শোকের সাগরে ভাসিয়ে চলে গেছে সে। গতকাল রাতের কথা। রওনক শেষবার যখন তার কেবিনে যায় তখন মেয়েটা তাকে কাছে ডাকে। কাঁপা কাঁপা হাতটা তুলে কোনো মতে রওনকের একটা হাত ধরে নিভু নিভু গলায় বলে, ভাইয়া, মাশরাফি ভাই আর সারা কেমন আছে? রওনক বলে, ওরা ভালো আছে। এখন তুমিও তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও, বাড়ি ফিরতে হবে তো। মাহিরা ঠোঁটটা হালকা বাঁকিয়ে বলে, আমি জানি ওরা ভালো নেই। আমি দেখেছি ভাইয়াকে পড়ে যেতে। ভাইয়ার একটা পা বাইকের নিচে ছিল। সারাকে ছিটকে মাঝ রাস্তায় পড়তে দেখেছি। কত রক্ত ছিল সেখানে। একটু থেমে যায়। কষ্ট হচ্ছে তার। পুনরায় বলে, আমি জোর করে বাইকে গিয়েছিলাম। সারাকে আমি বলেছিলাম আমার সাথে কলেজ যেতে। যদি বাইকে যাওয়ার জন্য জোর না করতাম তাহলে আজ এমন কিছুই হতো না। রওনক তার মাথায় হাত বুলিয়ে বলে, এত কথা বলতে হবে না, সব ঠিক হয়ে যাবে। এখন একটু ঘুমাও। এইসব চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলো। অ্যাক্সিডেন্টে কারোর হাত থাকে না। মাহিরা তবুও একই কথা বলতে থাকে। এক সময় ঘুমিয়ে যায় সে। রওনকও বেরিয়ে আসে। রামিম ও মুনওয়ার সাহেবের সাথে কথা বলে নিজের কেবিনে চলে যায়। শেষ রাতের দিকে এমার্জেন্সি অ্যালার্ট জারি হয়। ৭০৬ নম্বর কেবিনের রুগীর অবস্থা আশঙ্কাজনক। খবর শুনেই রওনকের কলিজা কামড়ে ধরে। এ কোন পরীক্ষা নিচ্ছে তার পরিবারের ওপর। সে কেবিনে মাহিরা আছে। সে ছুটে যায় সেখানে। গিয়ে দেখে ডাক্তার নার্সদের ছোটাছুটি। এক্ষুনি আইসিইউতে শিফট করতে হবে। আইসিইউতে নেওয়ার ঘণ্টাখানেক পর সে সব অভিযোগ কাঁধে নিয়ে বিদায় নেয় দুনিয়া থেকে। চলবে।